ওকে। তারপর রিয়া মিতুর কাছে ফোন দিল, লাউড স্পিকারে দাও। ওকে। মিতু, কি আরিয়ানকে বিয়ে করছিস? এটাই বলবি তো? আরে না, আমার সাথে এক্ষুনি দেখা করতে হবে। সরি, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। প্লিজ একবার। ওকে কোথায় যেতে হবে বল? তুই এখন কোথায় আছিস? কলেজের বটগাছের পাশে বসে আছি। ওখানে থাক, আমি আসতেছি। ওকে। ফোন কেটে দিল। ওকে চলো, আর রনি তুইও চল। তারপর তিনজন কলেজে চলে গেলাম। আমার দেখে মিতু রেগে গেল। কি রে কুত্তা, বউকে নিয়ে ঘোরা বাদ দিয়ে এখানে কি করছিস? মিতু, আমার অনেক বড় ভুল হয়েছে, আমায় মাফ করে দাও। কি ব্যাপার বলতো, হঠাৎ মাফ কেন চাচ্ছ? বিনা কারণে তোমায় কালকে অপমান করছি। আমাকে তো তুই ভালোবাসিস না, সেজন্য আমার কথাও তোর বিশ্বাস হয় না। প্লিজ আমায় মাফ করো। করতে পারি, তবে আই লাভ ইউ বলো। মিতু, মজা করার সময় নেই এখন। কেন, কি হয়েছে? সজীব আমার আম্মুকে কিডন্যাপ করেছে। কি? হ্যাঁ। কিন্তু ও তো জেলের ভেতর। আজকেই বেরিয়েছে। কি চায় ও? তোমাকে চাই। ও বলছে তোমাকে ওর হাতে দিলে ও আম্মুকে ছেড়ে দিবে। তাহলে তাই করো। মিতু। হ্যাঁ রিয়া, আরিয়ানকে তো ভালোবেসে পেলাম না, তাই আমার জীবন দিয়ে ওর মুখে হাসি ফোটাতে চাই। ওকে চলো। আরিয়ান, আর একবার ভেবে দেখ। আমার ভাবার সময় নেই। আমরা তো অন্য উপায় বের করতে পারি। আর কোনো উপায় নাই। তাই বলে কি একজনকে বিপদে ফেলে তুই? চিন্তা করিস না, মিতুর কিচ্ছু হতে দিব না। কিন্তু আমার কাছে একটা প্ল্যান আছে। কি? ওকে, আমরা তোর পাশে আছি। চলো। তারপর একটা বাইক নিয়ে আমি আর মিতু চলে গেলাম। রাস্তায় এসে সজীব ফোন দিল। হ্যাঁ বল। মিতুকে আনছিস তো? হ্যাঁ আমি আছি, তুমি প্লিজ আন্টির কিছু কইরো না। ওকে জানেমান, তুমি চলে এসো। বল কোথায় যেতে হবে? সোজা বড় বাজারে চলে আয়, এরপর বড় মার্কেটের ভেতরে যেয়ে বাসখানে মিতুকে ছেড়ে দিয়ে চলে আয়। ওকে। কোনো রকম চালাকি করার চেষ্টা করবি না, আমার লোক চারিদিক থাকবে। আমি জানতে পারলে তোর মা। না না, আমার আম্মুকে কিছু করিস না। তাড়াতাড়ি যা, দৌড়া। আমি ফোন কেটে দিলাম আর স্পিড বাড়ালাম। সজীবের কথা মতো মার্কেটে মিতুকে রেখে চলে এলাম। তখনই সজীবের ফোন। ধন্যবাদ। আম্মু কোথায়? বাইরে যে দেখ, নম্বর প্লেট ছাড়া একটা গাড়ি আছে, সেটাই তোর মা আছে। আমি দৌড়ে যেয়ে দেখি আম্মু। আম্মু তুমি ঠিক আছো তো? হ্যাঁ বাবা। এবার আমার খেলা শুরু। আমি ব্লুটুথ হেডফোন পরে নিলাম। হ্যালো রিয়া। বলো। কোথায় আছো? মার্কেটের পিছনে। গাড়ি নিয়ে আসছো তো? তাড়াতাড়ি মার্কেটের সামনে এসো। ওকে। একটু পর রিয়া গাড়ি নিয়ে চলে এলো। রিয়া, তুমি আম্মুকে নিয়ে চলে যাও। ওকে। আরিয়ান, তুই কোথায় যাবি? আম্মু একটু কাজ আছে, তুমি রিয়ার সাথে চলে যাও। ওকে। তারপর রিয়া আম্মুকে নিয়ে চলে গেল। এবার আমি মিতুর সাথে কন্ট্যাক্ট করলাম। হ্যাঁ বলো। তুমি এখন কোথায়? তোমার কথা মতো আমি হাঁটতেই আছি। তোমার পেছনে কি কয়েকজন লোক আছে? সবাই তো আমার দিকে এগিয়ে আসতেছে। তুমি ভয় পেও না, ওরা তোমায় এখন ধরবে না, কারণ সজীব ভালো করে জানে এখানে সিসিটিভি ক্যামেরা আছে। আর তাই তুমি দূরে ফাঁকা জায়গা না যাওয়া অব্দি তোমায় ধরবে না। কোচো, জীবনে আমি বোরকা পরিনি, আর আজ পড়তে বললেন? বোরকা না পড়লে তুমি আর বাঁচবে না। কেন? আমার কথা মন দিয়ে শুনো। আচ্ছা বলো। এখন রাত হয়ে গেছে, আর এখন ওইখানকার মেয়েরা বোরকা পরে শপিং করতে আসবে। অলরেডি আসতে লেট হয়ে গেছে। গুড। এখন দেখো অনেকজন মহিলা একসাথে আসছে কিনা। আসছে, কিন্তু ওর মুখ তো ঢাকা। তোমার বোরকার পকেটে দেখো মুখ বাঁধার কাপড় আছে। পেয়েছি। ওরা আসা মাত্রই মুখ ঢেকে ওদের সাথে মিশে যাবে। ওকে। তারপর দেখবে সামনে একটা গাড়িতে লাল কাপড় বাঁধা আছে, ওটাতে যেয়ে বসবা। তারপর আমি ফোন কাটলাম, আবার রনির কাছে ফোন দিলাম। বল দোস্ত।
আমি যা যা বলেছি মনে আছে তো? কিন্তু দোস্ত, এত কিছু করার কি দরকার? সোজা যে ওকে মেরে তোর মাকে নিয়ে আসলেই তো হতো। সজীব এত কিছু করতে পারে না, নিশ্চয় ওর পিছনে কারো হাত আছে, আর সেটা জানার জন্য এইসব। ওহ, তুই তোর কাজে লেগে যা, মিতু এতক্ষণে পৌঁছে গেছে। আমি ফোন কেটে দিলাম আর রনির দিকে এগিয়ে আসলাম। এসে তো আমি অবাক। মিতু এদিকে ওদিকে তাকাচ্ছে। এমন করলে তো ওরা চিনে যাবে। মিতু, এমন করিও না। কে শুনে কার কথা? মিতু একদম চোরের মতো আচরণ করতেছে। আর সজীবের লোকেরা চিনে ফেললো, সাথে সাথে তুলে নিয়ে চলে গেল। তারপর আমিও পিছনে পিছনে চলে গেলাম। এদের পিছু করে একটা পাহাড়ে পৌঁছে গেলাম। মিতুকে নিয়ে ওরা ভিতরে চলে গেল, আমিও চলে গেলাম। এ কি, এ তো কাঞ্চন। এটা কি করে হতে পারে? কাঞ্চনকে তো এনকাউন্টার করছে। আমি এবার ওদের সামনে গেলাম। আরে তুই, আমি জানতাম তুই এত সহজে হাল ছাড়বি না। কাঞ্চন কি করে বেঁচে থাকতে পারে? কাঞ্চনকে? তোর পাশে এটা। তুই কাঞ্চনকে কেমনে চিনিস? আমি নিজ হাতে তাকে ধরিয়ে দিছি। তোকে কতদিন ধরে আমি খুঁজে বেড়াচ্ছি। কিন্তু তুই বাঁচলি কেমনে? আমি কাঞ্চন না, ওর যমজ ভাই সুজন। ও, তোর সাহস কি করে হলো এখানে আসার? আমার সাহস দেখতে চাস না? অবাক হবি। আজকে তোকে আর বাঁচতে দেব না। তুই আমার ভাইকে মেরেছিস। বাঁচা মরা সব আল্লাহর হাতে। কিন্তু এখন তোর মরণ আমাদের হাতে। তখন রিয়ার ফোন। জীবনের শেষ ফোনটা ধর। এই ফোন হতেও পারে তোর বাঁচা মরণ। তুই আমাদের শেষ করবি? তুই? হা হা হা। হ্যাঁ রিয়া, মিতু ঠিক আছে তো? আমার কাছেই আছে। ওকে, আমরা আসতেছি। ফোন কাটলাম। এই কি বললি তুই? মিতু ঠিক আছে কিনা শুনলাম। কিন্তু তোর মিতু তো আমার কাছে। রনি দোষ। তখনই রনি বোরখাটা খুলে ফেললো। কি হচ্ছে সব? তাহলে শোন, যখন মিতু বোরকা পরা মেয়েদের সাথে মিশে যায়, তখন রনি বোরকা পরে ওদের ভিতরে ঢুকে যায়। আর মিতু যে রিয়ার গাড়িতে করে বাসায় চলে যায়, এবং তোদের এই চেলাদেরকে বোকা বানানোর জন্য রনি এদিক ওদিক তাকাতে থাকলো। আমি দূর থেকে ভয় পাওয়ার অভিনয় করি। আর এটা দেখে তোর চেলারা আমায় তুলে নিয়ে চলে আসে। এই তোরা যত চালাকি করিস না কেন, এখন আমাদের এখান থেকে বেরিয়ে যেতে পারবি না। বেরিয়ে যাওয়ার জন্য আমরা এসেছি। সজীবের সব চেলারা দৌড়ে আসছিল। হঠাৎ গুলির আওয়াজ আসলো। থাম থাম, মারামারি করার একদম মুড নেই। কেন, মরতে চাস? হা। ওরা মরবে না, মরবি তুই। কমান্ডার স্যার। জি বস, বলছিলাম না আমার সাহস দেখতে চাস না? কিন্তু এদের কি খবর দিল? স্যার এসে যখন গেছেন তাহলে ফোনটা কেটে দেই, অনেক টাকা চলে গেছে। তার মানে তুই? হ্যাঁ, আমি অফিসে ফোন করি আর স্যারকে লাইনে থাকতে বলি, তারপর আমি ভিতরে আসি। কি বুঝলি? তোকে আজ আমি। পকেট থেকে গান বের করে মারতে লাগলো। তখনই রনি সজীবের হাতে গুলি করলো। স্যার, একে আমরা অ্যারেস্ট করলে কোনো লাভ নেই। কদিন পর আবার বেরিয়ে আসে, সাথে এই জঙ্গলি ভূতটাও। এদের আমাদের হাতে দাও, আমরা দেখে নেব। তারপর কমান্ড স্যার তাদের নিয়ে যেতে বলল। কয়েকজন আর্মি এসে দুজনকে নিয়ে গেল আর রনি থানায় ফোন করে আসতে বলল। সজীবের সব চেলাদের নিয়ে হাজতে বলল। আরিয়ান। জি স্যার। আগামী সপ্তাহে ট্রেনিং, তুমি বৃহস্পতিবার চলে এসো। ওকে স্যার। তারপর সেখান থেকে বাসে আসলাম। মিতু ফোনের উপর ফোন দিতে আছে। কি রে, কার ফোন? কার আবার? আমার জমের। হ্যাঁ, তো ফোন ধরছিস না কেন? ধরলে আবার শুরু করবে বকাবকি। জানিস মিতু তোকে সত্যি ভালোবাসে। ভালোবাসা নাকি ছাই? আচ্ছা, পরীক্ষা করা যাক। কেমনে? তুই ফোন ধরবি না, বাসায় যাওয়ার পর আমি ধরবো আর কান্না কণ্ঠে কথা বলবো। তারপর? আরে পাগল, তখন ও ভাববে তোর কিছু একটা হয়েছে। ও যদি তোকে ভালোবাসে তাহলে সঙ্গে সঙ্গে দৌড়ে আসবে আর কান্না করতে করতে তোকে জড়িয়ে ধরবে। বাপরে বাপ, যদিও জানতে পারে এসব নাটক ছিল তাহলে আমার 14টা বাজিয়ে ছাড়বে। আরে জানবে না, তুই বলবি তেমন কিছু হয়নি, শুধু একটা ব্যথা হয়েছে। এসব কিছু হবে না। হবে, তাহলে স্টার্ট। তারপর প্ল্যান অনুযায়ী বাসায় চলে আসলাম আর রনি ফোন ধরলো। শালা স্পিকার দে।
চুপ কর। হ্যালো আরিয়ান, হ্যালো, কে বলছেন? আপনি কে আর আরিয়ান কই? আমি ওর বন্ধু রনি। সে কোথায়? তার খুব খারাপ অবস্থা। বলেন কি? হুম, কি হয়েছে ওর? অনেক কিছু। আপনারা এখন কোথায় আছেন? আরিয়ানের বাসায়। ওকে। কি হলো? ফোন কেটে দিল, তার মানে কাজ হবে হয়তো। একটু পর গাড়ির আওয়াজ আসলো আর মিতু দৌড়ে আসলো। আমি মিতুকে দেখে তো অবাক। মিতু এসে আমায় জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আরে ম্যাডাম, কি করছেন? চুপ, আমি কতবার ফোন দিয়েছি দেখছিস? হ্যাঁ, না মানে না, ফোন আমার কাছে ছিল না। তুই ঠিক আছিস তো? একদম, মানে একটু আঘাত লাগছে। তুই জানিস তোর জন্য আমার কত চিন্তা হচ্ছিল। হয়েছে, এবার ছাড়েন। চুপ করতে বলছি না তোকে? আরে আম্মুরা দেখছে তো। এবার মিতু আমায় ছেড়ে একটু দূরে দাঁড়ালো। দেখলি দোস্ত, আমি যা বলি সত্যি বলি। চুপ হারামি, আমায় মার খাওয়াবে নাকি? সেটা বলতে। না না, এমন করিস না। জানেন মিতু, আপনাকে টেনশনে ফেলার জন্য আরিয়ান এসব নাটক করছে। কি? না 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 ম্যাডাম, আমি কিছু করিনি। তোর আজ আমি 12টা বাজাবো। আম্মু বাঁচাও। আমি দৌড়ে ভিতরে চলে গেলাম, সাথে মিতুও গেল। আমি ভাবছি হয়তো মিতু আসবে না, তাই আমি আমার রুমে যেয়ে হাঁপাচ্ছি। তখন কোথা থেকে রাক্ষসীটা এসে আমার দেওয়ালের সাথে ঠেসে ধরলো। ম্যাডাম। চুপ, একদম চুপ। আমায় ছাড়েন। তুই জানিস না তোর কিছু হলে আমি বাঁচবো না। হুম হুম জানি। তাহলে কেন এমন করিস? আর করব না, সরি, এবার আমায় ছাড়েন। এত তারা কিসের রে? ওই রিয়া ডাইনির কাছে যাবি নাকি? যাব। কি বললি তুই? আরেকবার বল। না না, কিছু না। আম্মু। কই আম্মু? আম্মুর কথা শুনতে মিতু আমার থেকে দূরে চলে গেল, আর এই সুযোগে আমি পালালাম। কুত্তা বাদর, তোকে আমি পরে বোঝাবনি। আমি দৌড়ে বাইরে আসলাম। কি রে, প্রেম করা হলো? লাত্তি খাবি? আম্মু কই? কি জানি, আন্টি কোথায় যেন গেল। আরিয়ান বাবু? বাপরে, এসে গেছে। তখন আম্মু আসলো। আজ সবাই আমাদের এখানে খাওয়া দাওয়া করবে। আম্মু আপনার আম্মু ঠিক আছে, তুমি রান্না করতে যাও। আম্মু আমিও যাব। তুমি কোথায় যাবে? কেন? রান্না করতে। রান্না করবে আবার তুমি? এই কুত্তা, তুই হাসছিস কেন? জীবনে রান্নাঘরে গেছো? কি বলতে চাস? এই আরিয়ান, তুই আমার মেয়েটাকে নিয়ে এমন ঠাট্টা করিস কেন? চল মা, তুমি আজ রান্না করবে। হ্যাঁ থু, দোষ, চল আজ আমরা অন্য কোথাও খাই। আম্মু, আপনার ছেলেকে কিন্তু এবার আমি। আরিয়ান, চুপ করবি? ওকে। কুত্তা, আজ তোকে দেখিয়ে দেবো আমার হাতের রান্না কত সুন্দর। আচ্ছা, আমার বউটা কই রে? কোন বউ? রি। কি রে, কি হলো? দেখছিস না রাক্ষসীটা কেমনে তাকিয়ে আছে? কে? মাথা। ও, বুঝেছি। আম্মু জানেন আপনার ছেলে একজনকে ভালোবাসে। না না আম্মু, মিথ্যা। আর এই যে ম্যাডাম, আপনি আমার আম্মুকে আম্মু ডাকেন কেন? ওর মা নেই, সেজন্যই আমি বলেছি আম্মু ডাকতে। তুমি জানো না আম্মু, এই মেয়ের অন্য মতলব আছে। দেখছেন আম্মু, আমার মা নেই বলে কেউ আমায় দেখতে পারে না। কাঁদিস না মা, কাঁদিস না। ঢং। তুই চুপ কর, যা এখান থেকে। ওকে, যাচ্ছি। না আম্মু, ওকে যেতে দিও না। ও খুব লুচ্চা, এখনো ডাইনি রিয়ার কাছে দৌড় দিবে। যাবই তো, তাতে আপনার কি? থামো, দেখাচ্ছি আমার কি। না না, দেখতে হবে না। তাহলে বললি কেন? এমনি কইছি। দোস্ত চল। না, ও যাবে না। এই যে মিস্টার রনি, আমি গেলে আপনার কি? তোর থেকে বিশ্বাস নেই, তুই খুব লুচ্চা। লুচ্চা বলে বলে কিন্তু আমার পেস্টিজের 12টা বাজাচ্ছে। আম্মু।
12টা বাজবে না তো, কি 14টা বাজবে? হারামির কুত্তা। আম্মু, আমার কিন্তু রাগ হচ্ছে। কি হচ্ছে বল বল, কি হচ্ছে? না কিছু না। আজ বিকেলে তোর গ্রামটা আমায় ঘুরে দেখাবি। পারবো না। কি বললি? আমি তোর কে? ও সরি ম্যাডাম, পারবো। গুড বয়। মাথার বয়। তারপর আম্মু আর মিতু রান্না করতে গেল। রনি গেল অফিসে, আর আমায় একা বসিয়ে রেখেছে। আর রান্নাঘর থেকে একটু পরপর উকি মেরে দেখতেছে আমি আছি কিনা। শালা জীবনটাই বেদনা। মায়ের মানুষ যে কি মায়েরই কেউ জানে না। এখনই শাসন, আবার এখনই আদর, আবার এখনই সন্দেহ। অবশ্যই এমন মেয়ে আমার প্রয়োজন। বসে থাকতে থাকতে হাঁপিয়ে গেলাম, আর ভালো লাগে না। শালা টাচ ফোনও নাই যে একটু গেম খেলবো। তাই দাঁড়ালাম, তখনই ডাক। ওই ওই, কই যাস? বিয়ে করতে। কি বললি? তো কি বলবো, কখন থেকে বসে আছি মাথা। এইদিকে আয়। বলো। গাড়িতে আমার ফোন আছে, যা গেম খেল। কি মেয়ে রে বাবা, এত কিছুর পরেও ছাড়ছে না। গাড়ি থেকে ফোন নিয়ে রুমে চলে গেলাম। ফোনের দিকে তাকিয়ে তো আমি অবাক, স্ক্রিনে আমার পিক। মেয়েটাকে সত্যি আমায় ভালোবাসে। এবার গ্যালারিতে গেলাম। অনুমতি ছাড়া কারো গ্যালারিতে ঢোকা ঠিক না, তবে এটা আমার পেতনি তো, সেজন্য অনুমতি লাগবে না। গ্যালারিতেও আমার কিছু ফটো, কিন্তু আমার ফটো কেমনে পেল? আমার তো ফটো তোলা নাই। এরপর পেতনি মানে মিতুর ফটো দেখলাম। মানতে হবে মিতু হাজারে একটা। সুন্দর টানা টানা চোখ, মিষ্টি ভরা ঠোঁট, ঠোঁটের নিচে কালো তিল, যেটা সবারই ক্রাশ। তবে আমিও ক্রাশ খেলাম। তখন মিতু হাউ করে উঠে। আমি তো ঘাবড়ে যাই, আর আমার হাত থেকে ফোন নিচে পড়ে যায়। হাসছো কেন? তুই এত ভীতু? মোটেও না। কার পিক দেখছো? ও আমার? জি আপনার। ভালো, দেখো। তারপর মিতু লবণ নিয়ে চলে গেল। তার মানে লবণ নিতে আসছিল। আমি সে আবার আগের অবস্থায় ফিরে গেলাম। মিতুর ফটো দেখতে দেখতে ঘুম চলে আসলো। গান শুনতে শুনতে ঘুমিয়ে গেলাম। ঘুমের মধ্যে কিছু একটা অনুভব করলাম। তারপর ভালো করে দেখি অনেক ভারী ভারী লাগছে। ঘটনা কি? চোখ খুলে তো আমার চোখ কপাল উঠে গেল। মিতু আমার উপর শুয়ে আছে, যেন মনে হচ্ছে আটার বস্তা। আমি সরাতে চাইলাম, কিন্তু শয়তান মেয়েটা এত শক্ত করে জোরে ধরে আছে যে সরানো যায় না। এই ম্যাডাম, ম্যাডাম। মিতুর কোনো সারা শব্দ নাই। প্যারা উঠছে তো তাই। মিতু। জি সাহেব। এতক্ষণ ধরে ডাকতেছি, শুনতে পাও না? কই, আমাকে তো শুধু একবার ডাকছো। কি? 3 বার ডেকেছি, 3 বার। বাকি 2 বার তুমি তোমার ম্যাডামকে ডাকছিলে, আমাকে তো না। আরে তুমি তো ম্যাডাম। ম্যাডাম বলে ডাকলে আমি সাড়া দিব না। সেটা পরে দেখা যাবে। তুমি এখানে কেন? কোথায় আছি? আরে আমার বুকের উপর। এটাই তো আমার জায়গা। উঠো বলছি, আম্মু দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। না, উঠবো না। উঠো প্লিজ। উঠতে পারি, তবে আই লাভ ইউ বলতে হবে। ইম্পসিবল। বলো বলছি, নয়তো আমি। দেখেন ম্যাডাম, এটা আপনার বাসা নয় যে আপনি যা বলবেন করতে হবে। এটা আমার বাসা। এখানেও করতে হবে? কখনো না। আম্মু দেখেন, আপনার ছেলে আমায়। আমি মিতুর মুখ চেপে ধরলাম। না না বলিও না, আমার এত বড় সর্বনাশ করিও না। তাহলে বলো। কি আর করার, ওকে বলতেছি। বলো বলো। আই আই লেবু। আম্মু। বলতেছি বলতেছি। ভালো করে বলো। আই লাভ ইউ। কি বললাম? কিছুই তো বুঝি না, আরো ভালো করে। আই লাভ ইউ। আই লাভ ইউ টু সোনা। এটা কি হলো? কই কি হলো? এটা কেন দিলে? বুঝবা না, ওটা বোনাস। এবার আমায় ছাড়ো। যাও। তারপর সেখান থেকে উঠে গোসল করার জন্য বের হলাম। তখন আরেক ঝামেলা। এই কুত্তা বাবু। কি? কই যাচ্ছ? গোসল করতে। গোসল করতে কোথায়? পুকুরে। আমিও যাব।
তুমি যে কি করবে? কেন, তুমি যা করবে আমিও তাই করব। এই যে ম্যাডাম, এটা আপনাদের মতো সুইমিং পুল না। তো কি হয়েছে? এখানে অনেক বড় বড় সাপ থাকে। হ্যাঁ ম্যাডাম। তাহলে যাবো না, যাও। ধন্যবাদ ম্যাডাম। যাক, একটা ঝামেলা থেকে বাঁচলাম। তারপর গোসল করে নামাজ পড়লাম। আরিয়ান, রনিকে ডাক। তারপর আমি রনির কাছে ফোন দিলাম। তুই কোথায়? অফিসে। তাড়াতাড়ি চলে আয়। তারপর সবাই মিলে খেতে বসলাম। আমি একটা চেয়ারে বসলাম। মিতু, তুমিও বসো। না, আমি আর আম্মু পরে খাবো, তোমরা খাও। তখনই রনি আর রিয়া আসলো। আরে রিয়া, তুমি? রিয়াকে দেখে মিতুর মুখ একদম পেতনির মতো। বউকে ছেড়ে একা একা খেতে পারবে? তা কি পারা যায় বলো? একবারও ডাকলে না? এসো, এখানে বসো। রিয়া আমার পাশে বসবে এমন সময় মিতু দৌড়ে এসে বসে পড়লো। ওই, তুমি নাকি এখন খাবে না? এখন খাবো। তারপর রিয়া অন্য চেয়ারে বসলো। তা দুজন কোথায় দেখা হলো? ওর সাথে আমিও অফিসে ছিলাম। বিয়ে না হতে অফিসে? বিয়ে? কার বিয়ে? আমার আর আরিয়ানের। দেখো, ভালো হবে না কিন্তু, ওর দিকে ভুল করেও নজর দিবি না। দিলে কি হবে? ওর গায়ে তো আর তোর নাম লেখা নাই। লেখা না থাকলেও ও আমার, শুধু আমার। বিয়ের পর আমি আরিয়ানের সাথে থাকবো। লাথি দেবো এক একটাকে। আগে সামলা। আমার বর হবে আরিয়ান। দেখাই যাবে। দেখে নিস। রনি ভাইয়া, আপনার বউকে সামলাতে পারেন না, অন্যের জিনিসের উপর নজর দেয়। না গো ভাবি, আমার বউকে আমি সামলাতে পারি না। না পারলে ফেলে দেন। ও ফেলে দিলে আমি তোরটাকে ধরমু। না ভাইয়া, ভুল করেও ফেলবেন না, শক্ত করে ধরে রাখুন। ওকে। কি হচ্ছে এসব মাথা? তোর বউকে তুই সামলা। দেখ, ভালো হচ্ছে না। আমার কোনো বউ নেই। আচ্ছা, বাদ দে। খাবার সময় এত কথা বলতে নেই। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করতে লাগলাম। তখনই আমার ফোন বেজে উঠলো। আমি ফোন হাতে নিয়ে দেখি মিতুর বাবার ফোন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তোমরা কোথায়? স্যার, আমাদের বাসায়। মিতু আছে নাকি? হ্যাঁ স্যার। কি করছো ওখানে? খাওয়া দাওয়া করছি। এই নেন, কথা বলেন। আমি ফোনটা মিতুকে দিলাম। হ্যাঁ বাপি, বলো। কি করছো ওখানে? আমরা সবাই খাওয়া দাওয়া করছি। সবাই মানে কে কে আছো? 2 বর 2 বউ। মানে আমি আরিয়ান, আরিয়ানের বন্ধু রনি আর রিয়া। ওহ, ভালো তো। জানো বাপি, আমার সাথে আমার আম্মুও আছে। আম্মু মানে? হ্যাঁ, আমার আম্মু আছে। সেটা কি? মিতু, ফোন দাও। স্যার, আসলে হয়েছে কি, আমার আম্মুকে মিতু আম্মু বলে। ওকে স্যার। ও, তা তোমার আম্মুকে একদিন আমাদের এখানে নিয়ে এসো। ঠিক আছে স্যার। তারপর ফোন কেটে দিলাম, আবার খাওয়া শুরু করলাম। জানো আম্মু? কি মা? তোমার ছেলেকে আমি ভালোবাসি। এই কথা শুনে আমার বিষম লাগলো। তোর আবার কি হলো? এই নে, পানি খা। কি হলো গো বাবু? ওই ডাইনি, নিজের দিকে দেখ। আপনি কি বলেন এসব? দেখলে আম্মু, দেখলে? একটু আগে তুমি করে বললো, আর ভালোবাসি বলেছি, তখন তোমায় ভয়ে আপনি করে বলতেছে। কি রে আরিয়ান, মেয়ে তো যা বললো তা কি সত্যি? একদম না। আমি ওকে কোন দুঃখে ভালোবাসবো? কেন, আমায় ভালোবাসলে তোর কি এমন হবে? আমি তো ভালোবাসি রিয়াকে। বাবু? হ্যাঁ বাবু। ওই কুত্তা, চুপ কর। বউ, তাই না? বউ। একবার তোকে হাতে পাই, তারপর তোকে মজা বোঝাবো। কি করবেন? হ্যাঁ, কি করবেন? তোকে আমি না করবো না। তারপর খাওয়া দাওয়া শেষ করলাম। দোস্ত, তুই থাক, আমায় অফিসে যেতে হবে। ওকে। তারপর রনি অফিসে চলে গেল। আমি আমার রুমে এসে বসে আছি। তখনই রিয়া আসলো। কি করছো একা একা? কই, কিছু না, এসো। রনির সাথে গেলে না তুমি? না,
ওর তো শুধু কাজ আর কাজ, আমার দিকে কোনো খেয়ালই নাই। বিয়ের পর খেয়াল করবে। কত করবে সেটা জানা আছে। তখন আবার মিতু আসলো, এসেই শুরু করলো। এই তোরা এত কাছাকাছি বসে কি গল্প করছিস? হ্যাঁ, আমরা পালিয়ে যাব সেটার প্ল্যান করছি। কি? কাকে নিয়ে পালাবি? কেন, আমি যাকে ভালোবাসি, যার সাথে আমি প্ল্যান করছি। কি? তোকে খুন করে ফেলবো। সর, এগিয়ে যা, আমি ওর পাশে বসবো। কি মেয়ে রে তুই? তোর বরকে নিয়ে কি আমি পালিয়ে যাচ্ছি? বলা যায় না, তুই যে লুচ্চি মেয়ে। মিতু দেখ, ভালো হচ্ছে না কিন্তু। তুই আর কোনো দিন ওর পাশে বসবি না। এ মেয়ে, তোমার কি সমস্যা? হ্যাঁ, তখন থেকে তোমার ফালতু কথা শুনে যাচ্ছি। কি মনে করেন? হ্যাঁ, আমি আপনার ড্রাইভার বলে কি আপনার ইচ্ছা মতো চলতে হবে? আরে আরিয়ান, থামো। কি থামবো? আমার ইচ্ছে বলে কি কোনো কথা নাই? ড্রাইভার বলে কি আমার কিছু নেই? কোনো মেয়ের সাথে কথা বলতে দিবে না, কারোর সাথে ঘুরতে দিবে না, কারো ফোনে কথা বলতে দিবে না। মিতু কিছু বলছে না, শুধু শুনতেছে। হঠাৎ পিছনে ঘুরে চলে গেল। আরিয়ান, ও তোমায় ভালোবাসে আর এজন্যই এসব করতে দেয় না। না, তুমি জানো না, আমার উপর প্রতিশোধ নিচ্ছে। কি যাতা বলছো? মেয়ে যে কোথায় গেল কে জানে। যেখানে যাবে যাক, ওর এসবে আমি বিরক্ত হয়ে গেছি। বড়লোক হয়েছে বলে কি এত অহংকার? ভালোবাসাও নিয়েও খেলা করছে ও। এসব বাদ দাও, ওকে খুঁজে বের করো। তুমি ওইদিকে যাও, আমি এইদিকে যাই। আমার খুব রাগ হয়েছিল, সেজন্য যাতা বলে ফেলছি। কিন্তু এখন খুঁজে বের না করলে স্যারকে কি জবাব দেব? তাই খুঁজতে বের হলাম। অনেক খোঁজাখুঁজির পর দেখলাম মিতু পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে। আমি পিছন থেকে যে, সরি মিতু। তোমায় আমি ড্রাইভার ভাবি না, তোমায় আমি আমার জীবন সঙ্গী ভাবি। আর তার জন্য এসব করতে না করি, কারণ আমি জানি তুমি আমায় ভালোবাসো না। আর এটাও জানি একদিন ঠিক আমার ভালোবাসা বুঝবে, কিন্তু এর মধ্যে তুমি যদি অন্য কারো মায়ায় পড়ে যাও, এই ভয়ে আমি তোমায় মেয়েদের থেকে দূরে থাকতে বলি। আমি তোমায় কতবার বলবো আমি তোমায় ভালোবাসি না? জানি, আমার শর্ত অনুযায়ী আজ 1 মাসের শেষ দিন। জানি তুমি এই 1 মাসে আমায় একটুও ভালোবাসোনি। আমি তোমায় কথা দিয়েছিলাম, আজকের দিনে তুমি যা বলবে আমি তাই মেনে নিব। আর আমি জানি তুমি না উত্তর দিবে। তোমায় আমি এতটা ভালোবাসি যে আমার সবটুকু তোমায় দিয়ে দিয়েছি। এখন প্রাণটা ছাড়া আর কিছু নেই। তোমাকে না পেলে এটা রেখে কি হবে? আমি আর কথা বললাম না। হঠাৎ ঠপাস করে শব্দ হলো। পিছনে তাকিয়ে দেখি মিতু পানিতে ডুবে যাচ্ছে, মানে ডুবে যাওয়ার অভিনয় করছে। কি ভাবছো তুমি অভিনয় করবে আর আমি তোমায় ভালোবাসবো? তখন এগিয়ে আসলো। মিতু কই? আর তুমি হাসছো কেন? এই তো পানিতে। মেয়েরা যে এত অভিনয় জানে সেটা আগে জানতাম না। কি বলছো? ডুবে যাওয়ার অভিনয় করছে। আল্লাহ রে, ওই পাগল মিতু সাঁতার জানে না। কি বলছো? হ্যাঁ, ও সাঁতার জানে না। ও তো পুকুর দেখে ভয় করে। আমি আর দেরি না করে ঝাঁপ দিলাম। মিতু হাত বাড়াতে বাড়াতে অনেক দূর চলে গেছে। আমি ওর কাছে যেতে যেতে ওর নিঃশ্বাস শেষ, তলিয়ে যেতে লাগলো। আমি আরো জোরে যে ডুব মেরে ওকে ধরলাম। ওকে ধরে তাড়াতাড়ি উপরে চলে আসলাম, পাশে শুয়ে দিলাম। মিতু, এই মিতু, মিতু চোখ খোল। না, মিতুর কোনো আওয়াজ নেই। পেটে চাপ দাও। তুমি দাও। আমি? আরে হ্যাঁ, তাড়াতাড়ি দাও প্লিজ। ওকে, আমি পেটে চাপ দিলাম। কয়েকটা চাপ দেওয়ার পর মিতুর মুখ দিয়ে পানি বের হলো। মিতু, মিতু। এখন একটাই উপায়। কি? ওর মুখে মুখ লাগিয়ে হাওয়া দাও। কি? হ্যাঁ, দেরি করো না। কিন্তু তুমি তোকে ভালোবাসো, তাই না? তাহলে সমস্যা কি? দাও না। ওকে, তারপর আর কি? আমার মুখ নিয়ে যে ওর মুখে লাগিয়ে দিলাম। অনেকক্ষণ ছাড়লাম, কিন্তু তবুও হয় না। অনেক পানি খাইছে, আরেকবার দাও। তারপর আবার দিলাম। এবার ছাড়তেই মিতু চোখ খুললো। মিতু চোখ খুলে আমার জড়িয়ে ধরলো। ওই, এটা কি করতে গেছিল? হ্যাঁ,
তোমায় ছাড়া তো আমি বাঁচবো না। তো কে ছাড়তে বলছে? তুমি তো আমায় ভালোবাসো না। নিজের মনের কথা নিয়ে বসে থাকো, যাও। আমায় কেন বাঁচালে? বিয়ে করবো তাই। সত্যি? না, আমি মিশা বলছি। সাথে সাথে মিতুর মুখ কালো হয়ে গেল। ও আরে পাগলি, সত্যি সত্যি সত্যি। এবার মিতু আরো শক্ত করে জড়িয়ে ধরলো। পাশ থেকে রিয়া বলল, এখানে আমি আছি। সর কুত্তি, তুই আর আমার জামাইয়ের দিকে চোখ দিবি না, নয়তো তোর চোখ তুলে নিব। তুই আমার জামাইকে কেড়ে নিলি। আবার জামাই বলে? ও আমার জামাই আর কারো না। নামে তোর, কিন্তু কাজে আমার। লাথি দিমু। আমি কখনো আমার জামাইকে ছাড়বো না। সব সময় কি ধরে রাখতে পারবি? হ্যাঁ, সব সময় ধরে রাখবো, তবুও তোর মতো ডাইনির সাথে যেতে দেবো না। আরে তোমরা চুপ করো। এই মিতু, আমার ছাড়ো। না, ছাড়বো না। আরে ভিজা গায়ে জ্বর আসবে তো। আমি এইভাবে কেমনে ছাড়বো যদি কেউ দেখে নেয়? ও এই রিয়া, বলুন জাহাপনা। বাসায় যে আম্মুর একটা শাড়ি নিয়ে আসো। আল্লাহ গো, আমার বরকে নিয়ে অন্য কেউ রোমান্স করছে আর আমি তাদের কাপড় ধোয়াচ্ছি। যা ডাইনি, আর ধীরে ধীরে আসবি। কেন কেন? তুই ধীরে ধীরে আসলে আমি সময় বেশি পাবো, আর সাথে। থেমে যা, থেমে যা। রিয়া চলে গেল। রিয়া খুব ভালো মেয়ে, সবসময় মজা করে। দেখতে হবে না কার বান্ধবী? দেখতে হবে না কারবো। কি বললি? কই কিছু বলিনি। তোর মুখ আমি ভেঙে দিব, আর একবার আমায় ছাড়া কাউকে বউ বললে। হাসবি না। কেন? এমনি। ওকে মহারানী। ওই কি? আই লাভ ইউ। কি আই লাভ ইউ টু বল, নয়তো তোর কান কামড়ে দিমো। আই লাভ ইউ টু বল, নয়তো তোর কান কামড়ে দিমো। কি পেতনি মেয়ে রে বাবা। বল। আই লাভ ইউ কলিজা আমার। এখন তো ওই তোমার কলিজা, আর আমি কেউ না। আরে রিয়া, এসে গেছো? মিতু, এবার আমার ছাড়ো আর শাড়ি দিয়ে গা পেঁচে নাও। তারপর মিতু শাড়ি গায়ে পেঁচিয়ে নিল। এবার বাসায় চলেন। আমায় কোলে তুলে নে না। এই, তোমার কি পা নাই? হ্যাঁ আছে তো। ভালোবাসা একদম উতলিয়ে উঠতেছে। কিরে, তোর জ্বলছে নাকি? জ্বলবে না তো কি হবে? আমারও জ্বলেছিল। তারপর বাসায় আসলাম। মিতু আমার রুমে যে কাপড় চেঞ্জ করে নাই। মিতু চলে গেল। রিয়া, এখানে বসো। কি ভাবছো? রিয়া খুব ভালো মেয়ে, তোমায় খুব যত্নে রাখবে, দেখো। কখনো ওকে ছেড়ে যেও না, ওকে? ওকে ছাড়লে তো আমার জীবন শেষ। ওই শুনছো আরিয়ান? বলো। একটু ভেতরে আসবে? পাগল নাকি? তোমার লজ্জা শরম নাই? তুমি কাপড় চেঞ্জ করছো আর আমি কেমনে যাবো? তোকে আসতে বলেছি, আয়, এত কিছু শুনতে হবে না। যাও মশাই, ডাক পড়েছে। কি করবো আর। ভিতরে গেলাম, যে দেখি মিতু শাড়ি পরা বাদ দিয়ে কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। আরে আরে, কারণ মিতু। ওই কোথায় যাচ্ছ? সারছে, আমার জামার কলার টেনে ধরছে। কি হয়েছে? এদিকে তাকাও। সি সি, আমি পারবো না। আরে আমি তো শাড়ি পরতে পারি না। তো আমি কি করব? আমার শাড়ি পরিয়ে দাও। কি মুশকিলে পড়লাম। এসো না প্লিজ। আমি তোর সামনে গেলাম, তোমার কি লজ্জা বলতে কিছু নেই? কেন? এটাও বলতে হবে? নিজের বরের সামনে লজ্জা করতে নাই। ভ্যা, শাড়ি দাও। এই নাও।
কি মেয়ে আজ পর্যন্ত শাড়ি পরতে পারে না? না জেনে ভালোই হয়েছে। কেন? জানলে কি আর আজ এত রোমান্টিক প্রেম করা হতো? কত বড় হারামি। নে শুরু কর। এটা ধরো, তারপর চারদিকে ঘুরে গুছি করলাম। এটা ওখানে গুছে দাও। কোন হানে? ওই হানে। আমি তো দেখতে পাই না। চুপ শয়তান মেয়ে। তারপর আমি গুজে দিলাম, আর তখন মিতু একটু নড়ে উঠে আমায় জড়িয়ে ধরলো। তোমার আবার কি হলো? জানো, আজ প্রথম কোনো ছেলে আমায় স্পর্শ করলো। হয়েছে, আর মিথ্যা বলতে হবে না। মেয়েরা যে কত বড় সত্যবাদী এটা আমার জানা আছে। কি জানিস রে? হ্যাঁ, কি জানিস? না কিছু না। অমনে কেন তাকাও? এমনি। ওই কি? আমার চোখের দিকে তাকা। না, ডর করে। তাকা বলছি। না। আমি এবার আঁচলটা তুলে মিতুর মাথায় দিলাম। একদম বর ছাড়া বউ। এই বউয়ের বর তো সামনেই দাঁড়িয়ে আছে। আমার কি এই লক্ষ্মী বউয়ের বর হওয়ার যোগ্যতা আছে? কে বললো নেই? 100 বার আছে। তুমি ছাড়া এই বউ আর কারো না। তুমি কোথায় আর আমি কোথায়? তোমার জন্য আমি সব ছাড়তে রাজি। বাইরে থেকে আওয়াজ আসলো। এই মিস্টার বর বউ, তোমাদের কাজ শেষ হলে এবার বাইরে আসো। মিতু চলো বাইরে যাই। জি। ওই শোনো। কি? মিতু আমার পায়ের উপর ওর পায়ের আঙুল তুলে নিয়ে আমার কপালে ছোট্ট করে বিশাল একটা পাপ্পি দিল। এবার চলো। বাইরে আসার পর। কিরে মিতু, একদম বউ বউ লাগছে। আমি এই বাড়ির বউ। হ্যাঁ মা, তুমি এই বাড়ির বউ। আম্মু। আম্মু এবার যেতে হবে, নয়তো মিতুর বাবা টেনশন করবে। ঠিক আছে মা, তুমি যাও। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। তারপর আম্মুর থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠলাম। গাড়ি তার নিজ গতিতে চলতে লাগলো। আরিয়ান, বলো। কালকে তুমি চলে যাবে? হ্যাঁ, কাল থেকে আমার ট্রেনিং শুরু, যেতেই হবে। তোমায় ছাড়া আমি কেমনে থাকবো? আরে পাগলি, শুধু আমি যাচ্ছি, কিন্তু আমার মনটা তো তোমার কাছেই রয়ে যাবে। খুব মিস করব তোমায়। প্লিজ এমন কথা বলো না, তাহলে আমার যেতে মন চাইবে না। তারপর মিতুর বাসায় চলে গেলাম। উপরে চলো। উপরে আবার কেন? এখন রাত হচ্ছে, বাপি আসা পর্যন্ত থাকো। কিন্তু স্যার, এসে যদি কেউ উল্টাপাল্টা কিছু বুঝে? তাহলে তো ভালোই, তাড়াতাড়ি বিয়ে হবে। পাগলি দাঁড়াও, স্যারকে ফোন করি। তারপর স্যারকে ফোন করলাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। বাবা, আমার আজ একটা মিটিং আছে, যেতে দেরি হবে। তুমি একটু মিতুর সাথে থেকো। ওকে স্যার। ফোন কেটে দিলাম। ইয়াহু, কি মজা, কি মজা। নাচা বাদ দাও, ভিতরে চলো। ওকে মিস্টার। তারপর মিতুর সাথে উপরে গেলাম। কি হলো, দাঁড়ালে কেন? তুমি উপরে যাও, আমি এখানে আছি। কেন? তোমার গেলে কি হবে? তুমি মেয়ে আর আমি ছেলে। তো কি হয়েছে? ছেলে মেয়ে একসাথে ফাঁকা বাড়িতে থাকা ঠিক না। যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায়? হ্যাঁ কুত্তা। মিতু উপরে চলে গেল, আর আমি সোফায় বসলাম। বসে থেকে আর কি করব, সেজন্য ফেসবুক লগ ইন করলাম। অনেকক্ষণ পর স্যার আসলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি এসে গেছেন? হ্যাঁ বাবা। তখনই মিতু উপর থেকে জানো জানো করতে করতে নিচে আসতেছে। হঠাৎ ওর বাবাকে দেখে থেমে গেল। জানে মান, ওই কলিজা। আজ মনে হয় কেস খেতে হবে। বাপি, তুমি কখন এলে? এই তো মা, এক্ষুনি। তা কাকে যেন ডাকছিলে? আমার কাম সারছে, আজ আর রক্ষে নেই। না আসলে বাপি, আমি গান গাচ্ছিলাম। বেবি জান জান বলে আমার জান নিয়েছে। ও প্রাণের দেহ ফিরে পেল। ও সরি, দেহে প্রাণ এলো। আরিয়ান, তুমি এখন? হ্যাঁ স্যার, আমায় বাসায় যেতে হবে, আম্মু একা আছে।
ওই আরিয়ান। জি ম্যাডাম। কিছু না, যা সর। মিতু কথাটা বলে উপরে চলে গেল। বুঝলাম না কি হলো। ও ম্যাডাম বলাতে রেগে গেছে। আমি আর ওখানে না থেকে বাসায় চলে আসলাম। আম্মু আম্মু। হ্যাঁ বলো। এখনো ঘুমাওনি? ছেলে বাসায় না থাকলে কোনো মায়ের চোখে ঘুম আসে না। আমি তো কালকে চলে যাব, তখন তোর ফিরার আশায় বসে থাকবো। এবার চলো ঘুমাবে। খাবি না? না, খিদা নেই। রাতে না খেয়ে শুতে নেই, চল একটু খেয়ে নে। না আম্মু। চল বলছি। চলো। সত্যি মায়ের কোনো তুলনা হয় না। ছেলে কোথাও গেলে মা না খেয়ে বাসায় বসে থাকে। আমার ছেলে কখন আসবে, আমার ছেলে কোনো বিপদ হলো না তো, এমন হাজারো প্রশ্ন নিজের মনকে করে। আর একবার দরজা খুলে তাকিয়ে থাকে ছেলে আসছে কিনা। অনেকক্ষণ থাকার পর দেখলো না, কেউ আসেনি। তখন আবার মন খারাপ করে খাবার টেবিলে বসে থাকে। আবার একটু এসে দরজা খুলে তাকায়। এভাবে ছেলে বাসায় না ফেরা পর্যন্ত মায়ের চোখে ঘুম আসে না। আর আজকের সমাজে সেই মাকে আমরা বৃদ্ধাশ্রমে পাঠাই। মাকে না তাড়ালে বউ থাকবে না, বাবার বাসায় চলে যাবে। সেজন্য সেই ছেলে মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। আমার গানে আমি বলি, বউ হারালে বউ পাবে, কিন্তু একবার মা হারালে কাউকে মা ডেকে আর শূন্যতা পূরণ হবে না। আর হ্যাঁ, এখানে যে মেয়ে তার শাশুড়িকে দেখতে পায় না, ভালোবাসে না, তাকে বলছি মনে রাখবেন, একদিন আপনিও কারো শাশুড়ি হবেন। তখন তারা আপনার সাথে কি করতে পারে, কারণ আপনি যেমন চাষ করবেন তেমন ফল পাবেন, তেমনি আপনি মানুষের সাথে যেমন আচরণ করবেন মানুষও তেমনি আপনার সাথে করবে। তাই আপুরা, প্লিজ শাশুড়িকে বৃদ্ধাশ্রমে না পাঠিয়ে তাকে মায়ের মতো ভালোবাসুন, একদিন সফলতা পাবেন। অনেক কথা বলে ফেললাম, চলেন গল্পে। তারপর আম্মু জোর করাতে একটু খেলাম, আর খাওয়া শেষ করে রুমে আসলাম। রুমে আসতেই মিতুর কথা মনে হলো। আমি ফোনটা নিয়ে কল দিলাম, বাসতেই রিসিভ করলো। হ্যালো। তোর সাথে আর কথা কম না, যা। সরি, আর কোনোদিন বলবো না। না, হবে না। কি করতে হবে বলো? কিছু না, কল কাট। ওকে, তাহলে রিয়াকে ফোন দিয়ে ওর সাথে কথা কমু। আই, কি বললি তুই? তুমি কথা বলবে না তো কি করব? তাই বলে তুই? তুমি কথা বলো না কেন? ওর কাছে চলে যাবি? তুমি কথা বলো না কেন? আমায় তখন ম্যাডাম বললি কেন? স্যারের সামনে কি বলতাম? বউ বলতি? পাগলি নাকি? কেন, আমি তো তোর বউ। এখনো হওনি? ও, তার মানে কদিন পর আমায় ছেড়ে দিয়ে তুই অন্য কাউকে বিয়ে করবি, তাই না? আরে না, তোর হাত পা ভেঙে ফেলে রাখবো। আরে আমার কথাটা শোনো। তোর খবর আছে, শুধু একবার তোকে হাতের নাগালে পাই। কি মুশকিলে পড়লাম। এই বল, কার সাথে তুই লাইন মারিস? কার সাথে তুই লাইন মারিস? কি বলছো এসব? হ, ঠিকই বলছি। চুপ চুপ, অযথা কি সব বকতেছো? তুই কেন বললি? ধুর, আমি বলতে চাইছিলাম যেদিন তোমায় বউ সাজিয়ে তোমার বাবার অনুমতি নিয়ে আমার বাসায় আনবো, সেদিন তুমি আমার লক্ষ্মী বউ। এটা আগে বললে কি হতো? বলার সুযোগ দিলে কোথায়? আমার কথা বলার টাইম তো দিলে না। সরি বাবু, তোমায় অনেক বকা দিছি। এখন ঘুমিয়ে পড়ো। ওকে। তারপর ফোন কেটে ঘুমিয়ে পড়লাম। সকালে আম্মুটাকে ঘুম থেকে উঠলাম আর আমার জামা কাপড় গুছিয়ে নিলাম। রিয়া, মিতু, রনি সবাই আসলো। মিতুর চোখে পানি টল টল করতেছে। ওই মিতু, কাঁদছো কেন? এমনি। পাগলি, আমি তো আর সারা জীবনের জন্য যাচ্ছি না, আর তাছাড়া তোমার সাথে কথা বলবো তো। মিতু আমায় জড়িয়ে ধরলো। তো পাগলামি করো না। আম্মু আসি। আর মিতু, এই পৃথিবীতে আমার আম্মু আমার সব থেকে বড় সম্পদ। তুমি চিন্তা করো না, আমার আম্মুকে আমি দেখে রাখবো। তুমি চিন্তা করো না, আমার আম্মুকে আমি দেখে রাখবো। তারপর আমি আর রনি গাড়ি নিয়ে চলে গেলাম। গাড়ি তার নিজ গতিতে চলতে লাগলো। দোস্ত, ভালো হয়ে থাকিস। আর হ্যাঁ, কোনো প্রকার সাহায্য লাগলে আমায় ফোন করিস। তারপর গন্তব্যে পৌঁছালাম। ওয়েলকাম মাই বয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? এখন ভালো হলাম।
তো চলো। ইয়েস স্যার। রনি আসি রে, ওদের দেখে রাখিস। তারপর রনি চলে গেল, আর আমার স্বপ্ন পূরণের প্রথম ধাপ ফেললাম। আর্মিতে এমন কিছু আমার জানা নাই, তাই এদিকে বলতে পারলাম না। কমান্ড স্যার আমায় নিয়ে অফিসে গেল। আরিয়ান। ইয়েস স্যার। শোনো, আমি তোমার জন্য সব রেডি রাখছি, শুধু তুমি ট্রেনিং করবে। ওকে স্যার। আমার বিশ্বাস তুমি সফল হবে। দোয়া করবেন স্যার। তারপর আমার ট্রেনিং শুরু হলো, সাথে আরো অনেকে আছে। সারাদিন ট্রেনিং করলাম, আর রাতে কমান্ড স্যারের কাছ থেকে ফোন নিয়ে বাসায় ফোন করার নাম করে মিতুর কাছে ফোন দিলাম। হ্যালো। আরিয়ান। কেমনে চিনলেন? সব চিনতে ভুল করলেও তোমায় চিনতে ভুল করব না। তাই? এই কণ্ঠে ম্যাডাম ম্যাডাম শুনে শুনে পরিচিত হয়ে গেছে। তাই নাকি ম্যাডাম? জি স্যার। কেমন আছো? ভালো না গো, তোমায় ছাড়া কি করে ভালো থাকি বলো? আরে পাগলি, কে বললো আমি নেই? তোমার সাথে আমি সব সময় আছি। তুমি কেমন আছো? এখন আলহামদুলিল্লাহ ভালো। ট্রেনিং কেমন হলো? ভালো। ও মিতু, কথা বলার সময় নেই, কেউ দেখলে সমস্যা হতে পারে, রাখছি। ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ টু। তারপর ফোন কাটলাম, ফোন নিয়ে যে স্যারকে দিলাম। আমি যে ফ্রেশ হয়ে খেতে গেলাম, খাওয়া দাওয়া করে ঘুমাতে গেলাম। ঘুম আসছে না, সেজন্য বাইরে যে আকাশের তারার দিকে তাকিয়ে থাকলাম আর মৃত্যুর কথা ভাবতেছি। এভাবেই দিন যায়। কোনোদিন ফোন দিতে পারি, আবার কোনোদিন পারি না। 8 দিন পর আবার ফোন দিলাম। হ্যালো, কেমন আছো তুমি? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো। আম্মু কেমন আছে? আম্মুও ভালো আছে। ও, তুমি না ছোট ছেলে মেয়েকে খুব ভালোবাসো? কেন? সেজন্য আমি ছোট ছেলে মেয়েদের জন্য বাপিকে বলে একটা স্কুল খুলেছি, আর সব গরিব ছেলে মেয়েদের পড়াই। তোমার কথা মনে হলে তাদের সাথে সময় কাটাই। খুব ভালো। মিতু, বলো। আর শেষ কথা বলা। কি বলছো? হ্যাঁ মিতু, এখন অনেক শক্ত জায়গায় আমি পৌঁছে গেছি, তাই আর কথা বলা হবে না। তোমার স্বপ্ন পূরণের জন্য সব করতে পারি। রাখছি। আর একটু সময় নাই গো, হাই কমান্ডার দেখলে অনেক বড় সমস্যা হবে। ওকে, ঠিক আছে। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ টু। তারপর দিন কাটতে লাগলো, এভাবে 3টা মাস কেটে গেল। এই 3 মাসে আমার 3টা বন্ধু হয়ে গেছে, হৃদয়, জসিম আর করিম। কালকে আমাদের ট্রেনিং শেষ, কাল বাসায় যাব। আম্মুকে কদিন থেকে দেখিনি, মিতুকেও দেখিনি। মিতুকে দেখবো, আম্মুকে দেখবো, এসব কথা ভাবতেছি। আনন্দের ঠেলায় রাতে ঘুম আসে না। কিরে, ঘুমাস না? এমনি রে। মিতুর কথা মনে হচ্ছে। অনেকদিন থেকে দেখিনি। কালকেই তো দেখতে পাবি। সে আনন্দে ঘুম আসে না। যে যদি দেখিস তোর মিতুর বিয়ে হয়ে গেছে। আমার ছাড়া মিতু কাউকে বিয়ে করবে না। মেয়ে মানুষ খুব বেঈমান। সব মেয়েরা হতে পারে, কিন্তু আমার মিতু না। ও যদি তোর জন্য অপেক্ষা না করে? করবে। আমার জন্য শুধু 1 জনম কেন, 1000 জনম অপেক্ষা করতে পারে। তাই যেন হয় রে। ঘুম আসে না, শুধু মনে হচ্ছে কখন সকাল হবে আর কখন আমি বাসায় যাব। অপেক্ষার প্রহর কেটে সকাল হলো। সবাই খুব আনন্দিত, আজকে ছুটি। সবাই কাপড় গুছিয়ে নিয়ে রেডি। তখনই কমান্ড স্যার আসলো। আমরা সবাই স্যালুট করলাম। সবাই মন দিয়ে শোনো, আজ থেকে তোমাদের ট্রেনিং শেষ, তাই সবাই বাসায় যেতে পারো। কিন্তু এই পোশাক আর এই দেশের কখনো অপমান হতে দিবে না। আমরা এই পোশাক আর এই দেশের জন্য জান দিতে রাজি স্যার। ওকে, আর হ্যাঁ, মিশন আসলে তোমাদের আবার ডাকা হবে।
ইয়েস স্যার। আরিয়ান, একবার আমার কেবিনে এসো। ওকে স্যার। হঠাৎ কমান্ডার স্যার আমায় কেন ডাকলো? আগে যাই তো। তারপর স্যারের পিছনে পিছনে কেবিনে গেলাম। বসো। না স্যার। কেন? স্যার, এটা তো আমার বসার যোগ্যতা নাই, আর তাছাড়া স্যারের সামনে সিটে বসা বেয়াদবি হবে। আরে পাগল, তুমি এখন আমাদেরই একজন। সরি স্যার, আপনার সামনে বসতে পারবো না। ওকে ওকে, শোনো, যে জন্য ডাকা তা হলো তোমার জন্য আমি উপরে একটা দরখাস্ত দিছিলাম। কিসের দরখাস্ত? তোমায় বর্ডারে নেওয়ার জন্য। কি হলো স্যার তারপর? রাজি হয়নি। ও, তবে একটা সুযোগ আছে, প্রমোশন নিয়ে তোমায় যেতে হবে। মিতুকে দেখার জন্য মন ছটফট করতেছে, তাই না? স্যার, আপনি কেমনে জানলেন? রনি বলছিল। স্যার, আজ যে আমি বাসায় যাচ্ছি, এটা রনিকে বা কাউকে বলবেন না। কেন? সবাইকে চমকে দেব। ওকে, তাহলে যাও। ইয়েস স্যার। তারপর স্যারের কাছ থেকে চলে এলাম, জামা কাপড় নিয়ে বেরিয়ে পড়লাম। বন্ধু, অনেকদিন আমরা একসাথে থাকছি, ভুল হলে মাফ করিস রে। আরে শালা, বন্ধুদের মাঝে নো সরি নো থ্যাঙ্কস। আরিয়ান, তোর কথা সারা জীবন মনে থাকবে রে। আমারও তোদের কথা মনে থাকবে। মৃত্যুকে পেলে আমাদের কথা মনে থাকবে। ভালোবাসা ভালোবাসার কাছে, আর বন্ধু বন্ধুর কাছে থাকবে। ভুলে যাস না, ওকে? যোগাযোগ করবি। তাহলে চল বেরিয়ে পড়ি। ওকে, সবাই ভালো থাকিস। তুইও। তারপর সবাইকে জড়িয়ে ধরলাম, সবাইকে বিদায় জানিয়ে রওনা হলাম। জামা কাপড় চেঞ্জ করা হয়নি, পরনে আছে আর্মির প্যান্ট আর একটা গেঞ্জি। এইভাবে এসে বাসে চললাম। আমার পাশের সিটে একজন মেয়ে বসলো। হাই। হ্যালো। আমার নাম তিশা। আমার নাম আরিয়ান। আপনি আর্মি, তাই না? বলতে গেলে এখনো হয়নি, ট্রেনিং শেষ করে বাসায় যাচ্ছি। ও, আপনি কোথায় যাচ্ছেন? আমি আমার বান্ধবীর বিয়েতে যাচ্ছি। ও, গাড়ি তার নিজ গতিতে চলছে। মিতু কত সুন্দর হয়েছে। মিতুর কি আমার কথা মনে আছে? এসব ভাবছি বসে বসে। কার কথা ভাবছো? তেমন কিছু না। আরে বলেন না। আমার মিতুর কথা। ও, মিতুকে কি তুমি খুব ভালোবাসো? অনেক অনেক। ও, আজকে তুমি যে বাসায় যাচ্ছ এটা মিতু জানে? না, আমি ইচ্ছে করে বলিনি। তোমায় দেখলে মিতু খুব 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 খুশি হবে, দেখো। আমার আর ধৈর্য হচ্ছে না। কখন যে বাসায় যাব। অবশ্যই গাড়ি আমার গন্তব্যে পৌঁছালো। আমি তাড়াহুড়া করে আমার বাসার দিকে রওনা দিলাম। বাসায় এসে দেখি বাসায় তালা ঝুলতেছে। এটা দেখে আমার মনের ভিতরে ধাক্কাস করে উঠলো। পাশের বাসায় গেলাম। আন্টি, আম্মু কোথায়? বাবা, তুমি আরিয়ান? হ্যাঁ। তোমার আম্মু তো অনেকদিন আগে এখান থেকে চলে গেছে। কি বলছেন? হ্যাঁ, একটা মেয়ে এসে তোমার আম্মুকে নিয়ে গেছে। একটা মেয়ে? হ্যাঁ। আমার মনে হলো হয়তো মিতুই সেই মেয়েটা, তাই মিতুর কাছে ফোন দিলাম, কিন্তু ফোন অফ। আমার আরো যেন খটকা লাগলো। কি করব কিছু বুঝতেছি না। তখন সেখান থেকে দৌড় দিলাম, দৌড়ে মিতুর বাসায় আসলাম। দারুণ চাচা, মিতুরা কি বাসায় আছে? না, সে তো স্কুলে পড়তে গেছে। ও, আর স্যার কোথায়? সাহেব তো অফিসে। তারপর আমি ভিতরে গেলাম। ভিতরে যে আমি একদম থ হয়ে গেছি। আম্মু, তুমি? আরিয়ান, বাবা তুই এসেছিস? হ্যাঁ আম্মু। আম্মু এসে আমার মুখ নাক নাড়ছে আর চোখের পানি ফেলছে। তুমি কাঁদছো কেন? আমি তো এসে গেছি। এটা দুঃখের কান্না নয় রে বাবা, এটা সুখের কান্না। আজ যে আমার কত বড় খুশির দিন সেটা তোকে বলে বোঝাতে পারবো না। তখনই বাইরে থেকে আওয়াজ আসলো। আরিয়ান এসে গেছে আমার পাগলি। পাগলি তো পাগলি, সারাদিন শুধু একই কথা। আমার আরিয়ান যে কবে আসবে।
মিতু দৌড়ে এসে আমার জড়িয়ে ধরলো। মিতু, মিতু কি কি করছো? আম্মু আছে তো। থাক, তোমায় এতদিন পর আবার আমার বুকে পেয়েছি, এত সহজে ছাড়ছি না। পরে যা করার করলো, এখন ছাড়ো, আম্মু দেখছে। মিতু বিরক্ত ভাব নিয়ে আমার ছেড়ে দিল। এবার বলো কেমন আছো? জানি না। তাই? হুম। আম্মু বললাম না আজ আমায় যেতে হবে, তো থাকো। হুম। ওই ওই কি বললি? আমার যেতে হবে। এখনই তো এলি, আবার চলে যাবি? হুম। একটা দিন থাক না। কাজন থাকবো, আমার তো আর কেউ নাই। কি বললি? আরেকবার বল। আমার কেউ নাই। আম্মু তোমার ছেলেকে কিন্তু আমি এবার। তোরা মারামারি কর, আমি গেলাম। আম্মু যেও না, মিতু আমার মুখ চেপে ধরলো। আই চুপ। কুত্তা, চল আমার সাথে, অনেক বিচার আছে তোর নামে। আমি আবার কি করলাম? অনেক কিছু। আমায় কোথায় নিয়ে যাচ্ছ? জাহান নামে। আল্লাহ গো, এই মেয়ের নাট বল্টু নড়ে গেছে, একটু টাইট দাও। চুপ কর, নয়তো তোকে। আমি এবার চুপ করলাম। মিতু আমায় ওর রুমে নিয়ে গেল। রুমটা বেশ সাজানো গোছানো, আর দেয়ালে আমার আর মিতুর ছবিতে ভরপুর। আমায় রুমে নিয়ে দরজা বন্ধ করলো। দরজা কেন বন্ধ করলে? তোর বিচার করব তাই। আমার অপরাধ? বললাম তো, তোর অনেক অপরাধ। কি কি? মিতু আমায় খাটের উপর ফেলে আমার উপর চড়ে বসলো। এক, তুই এতদিন আমার খবর নিস, তুই আমায় ভুলে গেছিস। তিন, তুই আমার কথা আর ভাবিস না। চার, থামো থামো, এগুলো একটাও সত্য না। সেটা তুই আদালতে প্রমাণ কর। জজ সাহেব। আমি? আর আমি কি? তুই আমার কলিজা। ওকে, আমি সব প্রমাণ করব। আমার দিকে তাকা। এটা কিন্তু অন্যায়, সাক্ষীকে এভাবে ফাঁসানো ঠিক না। আমি তো ফাঁসাইনি, শুধু আমার চোখের দিকে তাকাতে বলেছি। ওটাই তো সব থেকে বড় অস্ত্র। হাসছো কেন? এমনি। এবার আমায় ছাড়ো। না, ছাড়বো না। আরে আরে, আমি হাত মুখ ধুবো না। পরে ধুয়ো, আগে আমায় সামলাও। হ্যাঁ হ্যাঁ। তুমি কি ছোট বাচ্চা যে তোমায় সামলাতে হবে? না, আমি ছোট বাচ্চা না, তবে আমায় আগে সামলাতে হবে। কেন, তুমি আবার কি করবে? দেখবা? না না, আমি দেখবো না, আমায় আগে ছাড়ো। ওই ওই, শুধু ছাড়ো ছাড়ো করো কেন? হ্যাঁ, এতদিন পর তোমায় ভাগে পাইছি, অত সহজে কি ছাড়া যায় বলো? কেন, আমায় ছাড়বে না তো কি করবে? তোমায় নিয়ে বাসর করব। নাউজুবিল্লাহ, তবা তবা। এগুলো শোনাও পাপ। তাহলে করে নি। কি লুচ্চা মেয়ে রে বাবা। তোর সাথে লুচ্চামি করবো না তো কার সাথে করব শুনি? তাই বলে কি এখন? তো কখন? সময় আছে। না, আমি এখনই করব। দূর সরো তো। ধরু, সরবো না গো। আমি কিন্তু। এই এই, তুই আমার সাথে এমন কেন করছিস? তুই অন্য কাউকে ভালোবাসিস নাকি? পাগল নাকি? কি বলে সব? সত্যি বললে সবাই পাগল হয়। আর তেমন কিছু না। আমি বুঝি, আমি তো আর ছোট বাচ্চা না। লেও, কোথা থেকে কোথায় চলে গেলে? যা, তোকে ছেড়ে দিলাম, আর ধরবো না। আরে কই যাচ্ছ? আমার কোমর ছাড়। আমি জানি তুই অন্য কাউকে ভালোবাসিস, সেই জন্য আমায় সহ্য করতে পারিস না। আরে পাগলি, আমি কাউকে ভালোবাসি না, শুধু তোমাকে ছাড়া। সব মিথ্যা। সব সত্যি। এই বুক চিলে শুধু তোর নাম দেখতে পাবি। কচু পামু। বিশ্বাস করিস না কেন? এক কাজ করলে বিশ্বাস করব। কি কাজ বল? আমায় কোলে করে এখান থেকে নিচে বাপির সামনে নিয়ে যেয়ে বাপিকে বলবি যে আপনার মেয়েকে আমি ভালোবাসি আর বিয়ে করতে চাই। পাগল নাকি? স্যারের মুখে এসব কেমনে বলবো?
আমি জানতাম তুই পারবি না, কারণ তুই তো আমায় ভালোই বাসিস না। ভারী এক মুশকিলে পড়লাম। এদিকে মিতুকে খুশি দেখতে হলে এটাই করতে হবে, আবার স্যারের সামনে এসব না ভয় করছে। কিন্তু মিতু, এখনো সময় হয়নি, সময় হলে বলবো। আমার বিয়ে হলে তো তুই বাঁচবি, তাই না? বিয়ে মানে? তুই যাওয়ার পর থেকে কম করে হলেও 100টা সম্বন্ধ এসেছে। ও, আমায় যদি সত্যিই ভালোবাসিস তাহলে আমি যেটা বললাম তাই কর, নয়তো আর আমায় কোনোদিন পাবি না। মিতু, হ্যাঁ, এটাই আমার শেষ কথা। আমি ভেবেছিলাম আমার আশাতে হয়তো তুই খুব খুশি হবি, কিন্তু আমি তোকে ভালোবাসি কিনা এটার সন্দেহ তোর কাছে থেকে গেল। হ্যাঁ। ওকে, তাহলে তাই হবে, চলে আমার সাথে। দুপুর হয়ে গেছে। সেজন্য মিতুর বাবাও অফিস থেকে চলে এলো। আমি মিতুর হাত ধরে টেনে নিচে আনলাম। আরিয়ান, কি হয়েছে? তুই মিতুর হাত ধরে টেনে আনছিস কেন? স্যার, আপনার সাথে কিছু কথা আছে। আরে আরিয়ান বাবা, কখন আসলে? একটু আগে। ওহ, তা কি কথা? আমি আপনার মেয়েকে ভালোবাসি আর তাকে বিয়ে করতে চাই। কি বলছো এসব? হ্যাঁ, জানি আপনি মেনে নেবেন না, কারণ আপনার মেয়ে কোথায় আর আমি কোথায়। বিশ্বাস করেন স্যার, মিতুকে খুব ভালোবাসি, ওকে খুব সুখে রাখবো। টাকা দিয়ে না পারলেও ভালোবাসা দিয়ে পারবো। দামি দামি খাবার না খাওয়াতে পারলেও নিজের হাতে দুমুঠো ভাত খাওয়াতে পারবো। দামি গাড়িতে করে ঘোরাতে না পারলেও নিজের ভাঙা সাইকেলের পিছনে বসিয়ে ঘোরাতে পারবো। আর কি কি করতে পারবে? আপনার মেয়ে চাইলে আমার জীবনটা তাকে দিয়ে দিব। তার মুখে তবু হাসি ফুটিয়ে রাখবো, কখনো দুঃখ পেতে দিব না। শুধু এটুকুই? মিতু, আরিয়ান যা যা বললে সেসব কি সত্যি? কি হলো, কথা বলো। হ্যাঁ বাপি, সত্যি। তুমি কি সত্যিও কি ভালোবাসো? হ্যাঁ, অনেক। ওর সাথে কি তুমি সুখী হবে? হ্যাঁ। ও না পারবে তোমায় দামি দামি খাবার খাওয়াতে, আর না পারবে তোমায় দামি দামি পোশাক পরাতে। চাই না, আমার শুধু ওকে চাই। আমিও চাই। বাপি। হ্যাঁ মা, এই আরিয়ান তোকে আবার মাটির মানুষ বানিয়েছে। আগে ভাবতাম আমার মেয়ের এত অহংকার কেমনে কমাবো, অনেক চেষ্টা করেছি কিন্তু পারি নাই, আর আরিয়ান সেটা করেছে। তাই আমি ওকে আমার জামাই রূপে দেখতে চাই। থ্যাঙ্কস বাপি। মিতুর বাবাকে জড়িয়ে ধরলো। এবার আপনার সন্দেহ গেছে নাকি আছে? এই কথা বলে আমি উপরে চলে এলাম। কাকে বললো? আমায়। কেন, আর ওর কি হয়েছে? এমন করে চলে গেল কেন? বাপি, তোমার জামাই রেগে আছে। কেন? আমাদের ভালোবাসার কথা তোমায় বলার জন্য একটা প্ল্যান করছিলাম, তাই। কি প্ল্যান? আরিয়ান যেই ভীতু, এমনি বলতে বললে তোমার সামনে কিছুতেই বলতো না, তাই আমি সন্দেহ করার অভিনয় করে ওকে রাগিয়েছি। ও, আমি যাই, ওর রাগ ভাঙাই। ওকে, যা। আমি উপরে মিতুর রুমে এসে বসে পড়লাম। আমার প্রচুর রাগ হচ্ছে, যাকে এত ভালোবাসলাম তার মনে নাকি সন্দেহ আমি তাকে ভালোবাসি কিনা। খুব একা একা মনে হচ্ছে, কিছু ভালো লাগছে না। তখনই রুমে মিতু আসলো। আমার কলিজা রাগ করছি, তাই না? ওই জান্টু মান্টুটা। আপনার সমস্যা কি? হ্যাঁ, আই লাভ ইউ। আই হেট ইউ। আপনি এখান থেকে চলে যান। যেতে পারি, তার আগে একটা মিষ্টি করে কিস দিতে হবে। পারবো না। আমিও যাব না। ওকে, তাহলে থাকেন, আমি যাচ্ছি। না না, যাবি না। কেন? আমি বলছি তাই। আমি আপনার কথা শুনতে বাধ্য নয়, সরেন। আমি মিতুকে সরিয়ে বাইরে আসতে লাগলাম। আমার কথাটা শুনো, আমি ইচ্ছে করেই ওটার অভিনয় করছি, যাতে তুমি বাপিকে আমাদের ভালোবাসার কথা বলো। এখন বাহানা বানিয়ে লাভ নেই। আমায় বিশ্বাস করো, সত্যিই তোমায় ভালোবাসি। সরি। তারপর আমি বাইরে চলে আসলাম। একটু পর মিতু আমার পিছনে পিছনে আসতে লাগলো। প্লিজ আরিয়ান, আমায় বিশ্বাস করো। আমি কোনো কথা না বলে সোজা হেঁটে যাচ্ছি। যেও না প্লিজ, আমি তোমায় ছাড়া বাঁচবো না। আমি রাস্তা পেরিয়ে ওপারে উঠলাম। প্লিজ যেও না আরিয়ান।
আমি পিছনে তাকালাম না, সামনে এগুতেই থাকলাম, কিন্তু আমার মনে কেমন যেন করতে লাগলো। আর মিতুরও কোনো আওয়াজ পাচ্ছি না। ঘটনা কি? পিছনে তাকিয়েই তো আমার পায়ের তলা মাটি সরে গেল। মিতু রাস্তায় পড়ে আছে, মাথা দিয়ে ঝর্ণার মতো রক্ত পড়তেছে, আর আমার দিকে হাতটা বাড়িয়ে দিছে। চারদিকের মানুষ তো তাকে ঘিরে ধরলো। আমি মিতু বলে চিৎকার করে দৌড়ে এসে বসে পড়লাম। মিতুর মাথাটা আমার কোলের উপর রাখলাম। মিতু অজ্ঞান হয়ে গেছে। মিতু, মিতু, চোখ খুলো মিতু। মিতুর কোনো সারা শব্দ নেই। কেউ অ্যাম্বুলেন্স ডাকো, কেউ অ্যাম্বুলেন্স ডাকো। কিছুক্ষণের মধ্যে অ্যাম্বুলেন্স এসে হাজির হলো। মিতুকে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে চলে গেলাম। ডাক্তার, ডাক্তার। ডাক্তার তাড়াতাড়ি মিতুকে নিয়ে আইসিইউ রুমে চলে গেল। আমি মিতুর বাবাকে ডাকলাম। আমার পুরো পৃথিবী যেন ঘুরছে। ছি ছি, মিতুর কথা কেন শুনলাম না? কেন ওর উপর এত রাগ করলাম? কেন ওকে বিশ্বাস করলাম না? আমার সব দোষ, সব আমার দোষ। নিজে নিজেই এভাবে আফসোস করছি আর পায়চারি করতেছি। হঠাৎ আমার কাঁধে কারো হাতের স্পর্শ পেলাম। পিছনে ফিরে দেখি রনি। আমি রনিকে জড়িয়ে কাঁদতে লাগলাম। আরে আরে, কাঁদিস কেন? মিতুর কিছু হলে আমি বাঁচবো না রে। আমরাও জানি, আর সেজন্যই মিতুর কিছু হবে না। নিজেকে খুব দোষী মনে হচ্ছে। স্যার, আমায় মাফ করবেন। আমার জন্য মিতুর আজ এই অবস্থা। আরে কি করছো? অ্যাক্সিডেন্ট কার কখন আসে কেউ বলতে পারে না। এতে তুমি নিজেকে কেন দোষী ভাবছো? জানি তখন একজন ডাক্তার বেরিয়ে আসলো। ডাক্তার আঙ্কেল, মিতু কেমন আছে? কি হলো ডাক্তার, কিছু তো বলেন। রোগীর অনেক রক্ত পড়েছে, সেজন্য তার রক্ত লাগবে। রক্ত দিন, যত টাকা লাগবে আমি দেব। কিন্তু মুশকিল হলো ওর রক্তের গ্রুপ মিলানো খুবই কঠিন হয়ে যাচ্ছে। মিতুর রক্তের গ্রুপ তো ও পজিটিভ। 1 ঘন্টার মধ্যে রক্ত জোগাড় করেন, নয়তো রোগীকে বাঁচানো যাবে না। না, আমি মিতুর কিচ্ছু হতে দিব না। রনি, তুমি আমার সাহায্য করতে পারবে? প্রতিটা চ্যানেলে, ফেসবুকে, সব জায়গায় খবর দিন। ও পজিটিভ রক্ত যে দিবে তাকে আমি 10 লক্ষ টাকা দিব। কিন্তু এখনো কেউ দিতে রাজি হলো না। 1 ঘন্টা হতে আর মাত্র 15 মিনিট বাকি। তখন ডাক্তার আসলো। কি হলো, আপনার রক্ত এনেছেন? না ডক্টর, এখনই পাইনি। তাহলে মেয়েকে বাঁচানোর আশা বাদ দিন। না, মিতুর কিচ্ছু হবে না। ডায়লগ বাদ দিয়ে তাড়াতাড়ি রক্ত এনে জমা দিন। কি করব কিছু বুঝতে পারছি না। আমার চোখ বন্ধ হয়ে আসতেছে। এরকম করে আরো 10 মিনিট চলে গেল। আর মাত্র 5 মিনিট সময়। আমার মন থেকে আশা শেষ হয়ে গেল। মিতুর সাথে সাথে আমিও চলে যাব। সিদ্ধান্ত ফাইনাল। ভালো থেকো সবাই। আরিয়ান, কি করতে যাচ্ছ? আমার কলিজা চলে গেলে আমি কেমনে বাঁচবো? তাই কলিজার সাথেই যাচ্ছি। না, এমন পাগলামি করিস না। তখনই দূরে দেখা যাচ্ছে একটা বৃদ্ধ লোক আর একটা মেয়ে দৌড়ে আসতেছে। কাছে আসলো, তখনই দেখি এটা রুমি। রুমি, তুমি? বাবা, তুমি আমার মেয়েকে বাঁচিয়েছিলে। সেই ঋণ শোধ করতে চাই। কি করে? আমার রক্ত মিতু আপুর সাথে মিলবে। আমারও ও পজিটিভ। কিন্তু সময় নেই, তাড়াতাড়ি ডাক্তার। তারপর রুমি ডাক্তারের সাথে চলে গেল। রুমিকে দেখে একটু আশা পেলাম। অনেকক্ষণ পর ডাক্তার আর রুমি আসলো। আমাদের কাজ আমরা করেছি, এখন আল্লাহর হাতে। ডাক্তার, আমি কি মিতুর কাছে যেতে পারি? তবে বেশি কথা বলা যাবে না। ওকে। ডাক্তার চলে গেল। রুমি, তোমার ঋণ যে আমি কি দিয়ে শোধ করবো জানি না। আরে ভাইয়া, তুমি এতদিন আমাদের ঋণী করে রাখছিলে। তোমাদের টাকা তোমরা পেয়ে যাবে। আমি আঙ্কেলকে জড়িয়ে ধরলাম। ভাইয়া, তুমি আপুর কাছে যাও। তারপর আমি মিতুর কাছে গেলাম। দেখলাম মিতু শুয়ে থেকে ঘুমাচ্ছে। কি সুন্দর মায়াবী চেহারা, একদম ছোট বাচ্চার মতো ঘুমাচ্ছে। আমি মিতুর পাশে যেয়ে বসলাম। মিতুর মাথায় হাত দিয়ে ওর চুল ঠিক করতেছি। তখনই সবাই ভিতরে আসলো। একটু পর মিতু হঠাৎ করে বলতে লাগলো, আরিয়ান প্লিজ, আমায় ছেড়ে যেও না প্লিজ। আমি মিতুর হাত ধরলাম।
মিতু আমি এখানে, তোমার ছেড়ে কোথাও যাব না। মিতু এবার চোখ খুললো। আরিয়ান, হুম। আমায় ছেড়ে যেও না। না, কোথাও যাব না। মিতু, কি হলো তোমার? মাথাটা খুব ব্যথা করছে। এসব আমার জন্যই হয়েছে। থাক, আমার এটা না হলে তোমায় আবার পেতাম না। যদি তোমার কিছু হয়ে যেত? পাগল একটা, তুমি থাকতে আমার কিচ্ছু হবে না। এরপর শুরু হলো আমাদের প্রেমের সংসার। এই থামেন, এখনো বিয়ে হলো না, আমার সংসার? বিয়ে হবে, তবে পরে।